হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এই মেয়ে, বুদ্ধিশুদ্ধির ছিটেফোঁটাও নেই? মাথায় কি নিয়ে চলো? কিছুক্ষণ আগে অনেক সময় নিয়ে ধীরে ধীরে মই বেয়ে উঠে ছাদে উঠলাম। আমাদের ছাদের সিঁড়ি হল করিডোরের শেষ মাথায়। আমরা দুজন গিয়ে নানুর ড্রয়ার থেকে তাসিফা আপুর রিংটা নিয়ে আবারও ছাদে আসি। আগের মতো করেই আলাবি ভাইয়া আগে অর্ধেক মই পর্যন্ত নামেন, তারপর তার হাত ধরে আমি নামতে থাকি। যখন আমার নামতে আর 3 ধাপ বাকি, তখন আলাবি ভাইয়া খালি পায়ে মাটিতে দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি নামতে পারবো ভেবে মইয়ের 3 ধাপ থেকেই দেই জোরে এক লাফ। আমার অতিরিক্ত পাকনামির কারণে আমার পা গিয়ে পড়ে আলাবি ভাইয়ার পায়ের বৃদ্ধা আঙুলের উপর। আমার এমন বুদ্ধিমানের মতো কাজের জন্যই বর্তমানে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে। ইস, বেচারা আসলেই ব্যথা পেয়েছে। নিজের কাছেই এখন গিল্টি ফিল হচ্ছে। আমি মাথা নিচু করেই বললাম, সরি ভাই, আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। তার মুখের ভাব ভঙ্গি দেখেই যে কেউ বলবে সে ব্যথা পেয়েছে একটু আগে। আমিও ঠিকই নিজের করা বোকামিতে উপলব্ধি করতে পারছি লোকটা আসলেই ব্যথা পেয়েছে। তিনি আমাকে আর কিছু বললেন না। বাড়ির মূল দরজার সামনে 3 ধাপের সিঁড়ি দেওয়া রয়েছে। সেখানে আলাবি ভাইজা বসে তার জুতোর ফিতা বাঁধতে লাগলেন। ফিতা বাঁধা শেষ হলে আমার দিকে একবার তার দৃষ্টি নিক্ষেপ করে হন হন করে বাইকের দিকে ছুটে চললেন। আমিও তাকে অনুসরণ করে পিছু পিছু গিয়ে বাইকে উঠে বসলাম। কিন্তু লক্ষণীয় বিষয় হল আলাবি ভাইজা বাইকের স্পিড কমিয়ে চালা। এতটা স্পিড কমে চালাতে আমি কাউকে দেখিনি। কেবলমাত্র আংটি নিতে আসার সময় একটু দ্রুত চালিয়েছিল। তাসিফা আপুদের বাড়িতে গিয়েও আরেক দফা কথা শুনতে হয়েছে ভাইয়ার কাছে। তাসিফা আপুদের বাড়ি থেকে আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 8টার মতো বেজে গেল। ভাইয়ার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে আরও 1 মাস পরে। ভাইয়া নিজ ইচ্ছাতে 1 মাস পরে তারিখ দিতে বলেছে। তাসিফা আপুর বর্তমানে ভার্সিটিতে পরীক্ষা চলছে। পরীক্ষার মাঝখানে তো আর বিয়ে দেয়া যায় না। তাই অনেক দিনের একটা গ্যাপ নিয়ে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। অতিরিক্ত ক্লান্ত না হলেও সবাই কিছুটা তো ক্লান্ত ছিল। ক্লান্তি বোধ থেকেই অন্যান্য দিনের চেয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সুবহা আর জুনায়েদের সাথে বাড়ির পিছনে এসেছি। আমার নানা ভাই নিজ হাতে অনেক রকমের গাছ লাগিয়েছেন বাড়ির পিছনে। এখানে অনেক বড় বড় আম গাছও আছে। গাছের নিচে দাঁড়িয়েই দেখা যাচ্ছে গাছে ছোট বড় মাঝারি ধরনের আম ঝুলে আছে। আমরা 3 জন যখন এখানে হাঁটাহাঁটি করছিলাম তখন সুবহা বলে উঠল, আপু জানো, আমি কিন্তু গাছে উঠতে পারি। তখন জুনায়েদ বলে উঠল, এখানে সবচেয়ে বড় আম গাছে আমি উঠতে পারি। আমি একটু ভাব নিয়ে ওদের সামনে বলে উঠলাম, ঘোড়ার ডিম পাচ্ছ? তোদের দুজনের থেকে আমি লম্বা বেশি। তার মানে কি হলো? আমি সবচেয়ে উঁচু ডালে উঠতে পারি। আন্ডা বাচ্চার সামনে ভাব না নিলে হয় নাকি? জুনায়েদ তখন বাহানা ধরল আমাকে সবচেয়ে উঁচু ডালে উঠতেই হবে। আমাদের 3 জনের কথার মাঝেই কারো অট্টহাসির আওয়াজে পিছে ঘুরে দাঁড়ালাম। দেখি আলাবি ভাইজা আর সজল ভাইয়া দুজনের দাঁড়িয়ে হু হা করে হাসছে। তাদের হাসির ধরন দেখে মনে হচ্ছে গিনেস বুকে রেকর্ড করে ছাড়বে আজকে। সজল ভাইজা হাসতে হাসতে বলে উঠলেন, তুই ওদের থেকে লম্বা বলে যদি সবচেয়ে উঁচু ডালে উঠতে পারিস তাহলে আমরা দুজন কোথায় উঠব? বলেই আবার তিনি আবার অট্টহাসিতে মেতে উঠলেন। তখন আলাবি ভাইজা কিছুটা তাচ্ছিলের স্বরে বলে উঠলেন, সিরিয়াসলি? চাপা মারারও একটা বয়স লাগে। তোমার তো সেই বয়সও হয়নি এখনো। কালকেই আমার দেখা হয়ে গিয়েছে তুমি কত উপরে উঠতে পারো। তার এমন কথায় রাগ করব নাকি অপমানিত বোধ করব বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে এখন রাগটাই বেশি করা উচিত। উনি তো আমাকে ডিরেক্টলি অপমান করছেন। রাগে কটমট করে আমি বলে উঠলাম, আপনি এতই যখন উপরে উঠতে পারেন তাহলে যান আকাশে উঠে বসে থাকুন। যত সব। কথাগুলো বলে আমি দ্রুত পায়ে তাদের দুজনকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। গ্রামের বাড়ি ভালোই আনন্দ করে কাটিয়ে আসলাম আমরা। তবে আলাবি ভাইয়ার একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে পেরেছে। তা হল এই 2 দিনে উনি নিজে থেকে আমার সাথে শুধু ঝগড়া বাঁধিয়ে দিত, আমাকে পিঞ্চ করত। 2 দিনে আমরা অনেকটা ফ্রিও হয়ে গিয়েছে।
2 দিনে যে কিভাবে আমরা একজন আরেকজনের সাথে খুব ফ্রিভাবে কথাও বলেছি তা আমাদেরও জানা নেই। গ্রাম থেকে আমরা এসেছি প্রায় 2 থেকে 3 সপ্তাহর মতো হয়ে গিয়েছে। আজ আমরা তাসফি আপুর জন্য বিয়ের শপিং করতে যাব। বড়রাই আমাদের বলেছে নিজেদের ইচ্ছামত কেনাকাটা করতে। তাদের পছন্দ আর আমাদের পছন্দ নাকি এক হবে না। আমি, নিয়াজ ভাইয়া, তাসফি আপু, আলাবি ভাইয়া আর সজল ভাইয়া যাচ্ছি শপিংয়ে। মজার ব্যাপার হচ্ছে তাসফি আপু যে আমাদের সাথে যাবে তা আমরা ছাড়া আর কেউ জানে না। তাসিফা আপুদের বাড়ির কেউ জানে না। আমাদের বাড়িতেও কেউ জানে না। সবাই জানে তাসিফা আপু এখন নিজের হোস্টেলে পরীক্ষার জন্য মনের সুখে প্রিপারেশন নিচ্ছে। আমি আর ভাইজা বাসা থেকে কিছুটা সামনে এগিয়ে এসে মেইন রাস্তায় দাঁড়ালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আলাবি ভাইয়া আসলো। আমরা সবাই একসাথে শপিং মলের সামনে এসে একত্রিত হলাম। সাধুকে আসতে বলেছিলাম। ওর নাকি আবার কোনো আত্মীয়র বেবি হয়েছে তাই বলে দিয়েছে আসবে না। প্রথমেই হলুদের অনুষ্ঠানের জন্য একটা শাড়ির দোকানে ঢুকলাম। এখান থেকে হলুদের শাড়ি কিনে অন্য দোকানে গিয়ে বিয়ের শাড়ি দেখা শুরু করলাম। শপিং মলে এসে মনে মনে খুব খুশি লাগছে। তার একটাই কারণ, ফ্রিতে আলাবি নামের একজন বডিগার্ড পেয়ে গিয়েছি। তার কানে সবসময় সালমান খানের বডিগার্ড মুভির মতো ব্লুটুথ থাকে। এতক্ষণে বোঝা হয়ে গিয়েছে আলাবি ভাইয়া গম্ভীর হলেও মিশুক টাইপের। ভাইজা বলেছিল সে নাকি কথা কম বলে, কিন্তু কথা কম বলেও সে সবার সাথে মিশতে পারে। হঠাৎ করে আলাবি ভাইজা বলে উঠল তার নাকি ক্ষুধা পেয়েছে। আমার আবার ভালো গুণ হচ্ছে মানুষের ক্ষুধা পেয়েছে শুনলে নিজের পেটের ক্ষুধা লেগে যায়। কখনো আমি খাবার দেখলে আর না করতে পারি না। লজ্জা লাগে না করতে। আমি আর আলাবি ভাইজা একেবারে নিচে চলে আসি। এখানে নিচে এক সাইডে ফুড কোর্টের ব্যবস্থা আছে। এই শপিং মলের নিচতলায় অনেক মানুষের আনাগোনা। আলাবি ভাইজা একেবারে একটা কর্নার সাইটের টেবিলে আমাকে বসিয়ে রেখে খাবার অর্ডার করতে গেলেন। বসেছিলাম তখন সাধু হোয়াটসঅ্যাপে একটা মেয়ে বাবুর ছবি পাঠাল। দেখেই মনে হচ্ছে 1 থেকে 2 দিনের নবজাতক শিশুর ছবি। বুঝতে পারলাম এটা ওর আত্মীয়র সেই বেবি। বসে বসে বাবুটার ছবি দেখছিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হঠাৎ করেই এক পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে আমার আত্মা কেঁপে উঠল। জুইফুল, মানুষেরটা আর কত দেখবে? কয়দিন পর আমাদের বেবিরটাই দেখ।